প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। বৈঠকে দুই নেতা নানা বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক ইস্যু। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতি হবে ব্যাপক। তিনি বলেন, লাখো তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। গত 16 বছরে স্বৈর শাসনের 3টি সাজানো নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। সুকৌশলে নির্বাচনকে বিতর্কিত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন তিনি। সকালে আন্দোলনরত 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। শুক্রবার সকালে মগবাজার আল ফালাহ মিলনায়তনে 8 দলের যৌথ এই সংবাদ সম্মেলন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত 8 দলের নেতৃবৃন্দরা। এ সময় দলটির নায়েবে আমির বলেন, ছাত্র সংসদ নির্বাচনে একটি দলের বিপক্ষে যাওয়ায় জাতীয় নির্বাচনের আগে তাদের ভরাডুবির আশঙ্কায় তারা একই দিনে গণভোট ও নির্বাচন চাচ্ছে। সরকারও তাদের অনুগত হয়ে বিশেষ সুবিধা দিচ্ছে। বিগত কতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের, যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে। কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না, কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে। সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই, নির্বাচনের আগে, তাহলে এই গণভোটও 80% লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে। জামায়াতের নায়েবে আমির প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে নির্বাচন এবং গণভোট আলাদা দিনে করার আহ্বান জানান। 16 নভেম্বর 8 দলের বৈঠকে পরবর্তী করণীয় কি হবে তা ঠিক করা হবে বলেও জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 16 তারিখে আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত। সেই বৈঠক থেকেই সার্বিক করণীয় আমাদের কি হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ সময় তিনি আরও বলেন, 54 বছরে বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হলেও শোষণের পরিবর্তন হয়নি। সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে 3 উপদেষ্টা। তাদের পদত্যাগ দাবি করেন তিনি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। কোনো কর্মসূচি আমরা গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, আর সংবিধান সংশোধনও করা যাবে না, তা করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীতে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, জুলাই সনদে যে বিষয়গুলোতে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে সেগুলো মানতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। তবে কোনো জবরদস্তি করে আরোপিত কোনো বিষয় চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। কোনো বিভাজন থাকবে না।
সন্তান ধর্ষিত হয়েছে। আলাদাভাবে নির্বাচন এবং গণভোট আয়োজনের পর্যাপ্ত সময় নেই। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ভাষণের পূর্বে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা বলে মন্তব্য করেছেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের অনুষ্ঠিত প্রতিক্রিয়া জানান গণ অধিকার পরিষদ। শুক্রবার সকালে দলটির কার্যালয়ে গণমাধ্যমে এসব কথা বলেন গণ অধিকারের সভাপতি। প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন। রাজধানীর বাজারে গত কিছুদিন সবজির দাম খানিকটা স্থিতিশীল থাকলেও ফের বেড়েছে বেশ কিছু সবজির দাম। বাজারে সরবরাহের ঘাটতিকে এজন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। ডিম এবং ব্রয়লার মুরগির দাম খানিকটা কমায় কিছুটা স্বস্তি ভোক্তাদের। পেঁয়াজের বাজার সেই যে লাগাম ছাড়িয়েছে তা এখনও নিয়ন্ত্রণহীন। অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল। মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিফতা গালিবের রিপোর্টে বিস্তারিত। আসন্ন শীতকে ঘিরে রাজধানীর কাঁচা বাজারগুলোতে উঠেছে শীতকালীন সব শাকসবজি। শীতকালীন এসব শাকসবজির মাঝে পেঁপে, মিষ্টি কুমড়া সহ বেশ কিছু পণ্যের দাম কমলেও সিম কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা, টমেটো 160 টাকা, লাউ পিস প্রতি 80 থেকে 100 টাকা। মোটামুটি সব সবজির দামই বাড়তি। সবজি এখন শীতের সবজি দাম হিসেবে কমার কথা। 10 দিন আগে আপনার সিম ছিল 40-45 টাকা কেজি সিম আনছি, আজকে সিমে 120 টাকা 25 টাকা পাইকারি কিনা। ফলে অস্বস্তিতে নগরবাসী। একটা লাউ 100 টাকার নিচে নাই, একটা লাউ শাকের 4টা ডোগা নিয়ে বাঁধে ওটা 50 টাকা। এখনো বলা যায় যে অত বাজার মূল্য মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নেই এখনো। তবে গত সপ্তাহের তুলনায় মুরগি কেজি প্রতি কমেছে 8 থেকে 10 টাকা, আর ডিম ডজন প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130 টাকায়। বিশেষ করে প্রোটিনের ক্ষেত্রে গরিবদের জন্য তো একটাই খাবার আছে ডিম। ডিমটা বর্তমান বাজারে একটু দাম কম। কক মুরগি যেটা সেটা 280-90 এরকম, এটা 300-320 এরকম ছিল। মাছ মাংসের পাশাপাশি চাল, ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এখনও চড়া পেঁয়াজের বাজার, যার নিয়ন্ত্রণ করা না গেলে বিপাকে এই নিম্ন মধ্যবিত্তরা। আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্ন মধ্যবিত্ত, এদের অবস্থা খুবই বাজে। কেউ আছে যাদের অনেক আছে, হিয়াজ লট অফ, সেটা ডিফারেন্ট ইস্যু। প্রচুর দাম, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য চলা অনেক কঠিন হয়ে যায়। শীত আসন্ন। শীতকালীন যেসব পণ্য বাজারে এসেছে তার মাঝে 2-1টি পণ্যের দাম কম থাকলেও এখনও ক্রয় ক্ষমতার বাহিরেই বলে জানাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা জানাচ্ছেন, যথাযথ বাজার মনিটরিং করা গেলে তাহলে এই পণ্যের দাম আরও অনেক গুণই কমিয়ে নিয়ে আসা সম্ভব। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। 8 বছর আগে বরিশালের বাকেরগঞ্জের গোমায় অপরিকল্পিত সেতু কারণে বন্ধ হবে লঞ্চ চলাচল, এমন সংবাদ প্রকাশ করে মাই টিভি। এরপরে বন্ধ হয় সেই আলোচিত গোমা সেতু নির্মাণ। পুনরায় উচ্চতা বাড়িয়ে সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকেরগঞ্জ বরিশালের নতুন এই সেতুর বন্ধনের সম্ভাবনায় স্বপ্নে বিভোর এ অঞ্চলের মানুষ। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। 2018 সালে বরিশালের বাকেরগঞ্জ, দুমকি, পটুয়াখালী ও লোহালিয়ার 4 উপজেলার কয়েক লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে গোমা সেতু নির্মাণ কাজ শুরু হয়। রাঙামাটির ওই নদী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সহ নৌযান চলাচলে সেতুর উচ্চতায় বাধার সৃষ্টি হবে এমন শঙ্কা নিয়ে বিআইডব্লিউটি এর সার্ভে রিপোর্টের তথ্যে প্রথমে সংবাদ প্রকাশ করেন মাই টিভি। ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে, যেহেতু এই ব্রিজটা নিয়ে যখন উচ্চতার সংকট ছিল, লঞ্চ চলাচলে বাধাগ্রস্ত হয়েছিল, তখন নিউজ করার কারণে এটা উচ্চতা বাড়ানো হয়েছে। পরে সেতু বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান নানা তদারকি, নকশার ডিজাইন পরিবর্তনে উচ্চতা বাড়িয়ে 280 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে। সেতু বরাদ্দ 73 কোটি টাকা হলেও প্রকল্প ব্যয় 92 কোটি
53 লাখ টাকা। দীর্ঘদিন যাবৎ ব্রিজটা পড়েছিল, এখন তো এটা হবে, সেই জন্য আমরা অনেক খুশি। আরও দ্রুত এই কাজটি করা দরকার যাতে আর কালক্ষেপণ না হয়। গত সপ্তাহে সবশেষ স্প্যান বসিয়ে সেতুর পুরোপুরি পূর্ণতা পাওয়া এবং ফেরি ও ট্রলার থেকে মুক্তি পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। অ্যাপ্রোচ সড়ক হয়েছে অনেক আগেই, অপেক্ষা শুধু উদ্বোধনের। আমরা এই গোমা সেতু হওয়ানে আমরা অত্যাধিক খুশি। ওইভাবে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো করে তাহলে মনে করেন যে মোটামুটি 70-80 বছর এটা আপনার কিচ্ছু হবে না। মূল কাজ শেষ হয়েছে, এখন শুধু হস্তান্তরের অপেক্ষা, দাবি ঠিকাদারের। নভেম্বরের শেষ নাগাদ ডেস্ক স্ল্যাব ঢালাই হইবে, 28 দিন কিউরিং পিরিয়ড থাকে। ডিসেম্বরের শেষ নাগাদ আমরা অবশ্যই এটা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেব। নতুন ডিজাইনে কাজ করা হয়েছে, এখন আর উচ্চতার সমস্যা নেই জানান ইঞ্জিনিয়ার। আগামী কয়েকদিনের ভিতরেই আরসিসি কাস্টিং হবে। আরসিসি কাস্টিং এর পরে ব্রিজটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সকল কাজ সম্পন্ন করে আগামী মাসে সেতুটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। 4 তারিখ একটি স্প্যান আর গত 6 তারিখ আরেকটি স্প্যান, দুটো স্প্যানই আমরা বসাতে সক্ষম হয়েছি। ডেস্ক স্ল্যাব ঢালাই, তারপর কিউরিং, এই সময় কটা সময় লাগবে। বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত এই গোমা সেতু নির্মাণের মধ্য দিয়ে সড়ক পথে উন্মোচন হলো এক নতুন দিগন্তের। এতে যেমন বাঁচবে সময়, তেমনি সচল হবে এ অঞ্চলের অর্থনীতির চাকা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। রংপুরের সঠিবাড়ি বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে নেই কোনো আন্ডারপাস বা ওভারব্রিজ, ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হয় সাধারণ মানুষকে। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি বাজার এলাকা দিয়ে গেছে ব্যস্ততম ঢাকা রংপুর মহাসড়ক, কিন্তু এখানে নিরাপদ পারাপারের জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ পথচারীরা। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা জীবনের ঝুঁকি দিয়ে পার হচ্ছেন মহাসড়কটি। আমাদের যেখানে প্রয়োজন সেই জায়গাটাতে না হয়ে বর্তমানে যে ওভারব্রিজ অবস্থান করছে সেটা একটু বাইরে, যেখানে লোকের সমাগম নেই বললেই চলে। এখানে যে নিয়মে কাজটি করার কথা ছিল বা আশা করছিলাম আমরা সঠিবাড়ির লোক, সেই সিস্টেমে কাজটি হয়নি। স্থানীয়রা জানান, সঠিবাড়ি বাজার এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে দিনরাত যানবাহনের চাপ থাকে, তবুও নেই কোনো আন্ডারপাস বা ওভারব্রিজ, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিহতের সাথে আহতের সংখ্যাও বাড়ছে দিন দিন। আমাদের রাস্তা পার হতে অনেক কষ্ট হয়, অনেক মানুষ হয়রানির শিকার হয়। দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। ওভারব্রিজ যে জায়গার হওয়ার কথা ছিল সে জায়গা হয় নাই, পরিপ্রেক্ষিতে বাস স্ট্যান্ড এমন জায়গায় আসছে এখন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার বাড়ি গেছে। সাধারণ মানুষের দাবি, দেরি না করে দ্রুত একটি আন্ডারপাস অথবা ওভারব্রিজ নির্মাণ করা হলে রোধ হবে দুর্ঘটনা, কমবে ভোগান্তি। বাচ্চাদেরকে পার করে স্কুল পার করাইতে হয়, সেই প্রসঙ্গে আমাদের এখানে যদি একটা ওভারব্রিজ দেয় আমাদের জন্য বিশেষ করে অনেক সুবিধা হয়। কয়েকটা যদি ফুট ওভার ব্রিজ দেওয়া হয় তাহলে এখানকার মানুষের যে এই কষ্টটা লাঘব হবে। এ বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই রংপুর ঢাকা মহাসড়কের সঠিবাড়ি এলাকায় পথচারীরা পার হচ্ছেন মহাসড়ক। এখানকার স্থানীয়দের দাবি, এখানে যেন একটি ওভারব্রিজ স্থাপন করা হয়, তাহলেই মহাসড়কে অকালে ঝরবে না আর কোনো প্রাণ। এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 9 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মুগদার মানিকনগর মডেল স্কুলের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়, পরে খিলগাঁও তালতলা গিয়ে শেষ হয়। এ সময় কবির আহমেদ বলেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠন করতে কাজ করবে জামাত। আমরা এই ঢাকা 9 আসনের সমস্ত এলাকায় যেখানে আমাদের স্কুল কলেজ নেই আমরা সেখানে স্কুল কলেজ প্রতিষ্ঠা করব, যেখানে হাসপাতাল নেই আমরা সেখানে হাসপাতাল প্রতিষ্ঠা করব। বিশেষ করে বেকার যুবকদের হাতে আমরা কাজ দেব,
মাদক বন্ধ করে তাদেরকে কাজে আত্মনিয়োগ করার জন্য আমরা ইতিমধ্যে কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের কৃষি নওগাঁয় আখ চাষে পরিশ্রম ও খরচ কম এবং ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন কৃষকরা। একই সাথে আখের জমিতে সাথী ফসল হিসেবে আলু সহ বিভিন্ন শাকসবজি চাষ করেও লাভবান হচ্ছেন তারা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলনও ভালো হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আখ চলে যায় পাশের জেলায়। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। পরিশ্রম ও খরচ কম, সঙ্গে বাজারে ভালো দাম, এই দুই কারণেই নওগাঁয় দিন দিন বাড়ছে আখ চাষের পরিমাণ। খরচের তুলনায় 3 গুণ পর্যন্ত লাভ হওয়ায় কৃষকের আগ্রহ বাড়ছে প্রতি বছর। নওগাঁ সদর উপজেলার চক বালুভরা গ্রামের আখ চাষী রবিউল ইসলাম গত বছর থেকে নিজের 1.5 বিঘা জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করছেন তিনি। খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকা আর বিক্রিতে পেয়েছেন প্রায় 3,75,000 টাকা। সব মিলিয়ে লাভ 2,50,000 টাকারও বেশি। শুধু আখ নয়, একই জমিতে সাথী ফসল হিসেবে আলু ও শাকসবজি চাষ করেও অতিরিক্ত টাকা আয় করছেন তিনি ও এলাকার অন্যান্য চাষিরা। কুশার দেখেছি, কুশার খুব সুন্দর কুশার হয়েছে। এই কুশার এর নাম ফিলিপাইন জাত, এটা সচরাচর দেখা যায় না। এটা আমাদের রবিউল ভাই প্রথম এই গ্রামে নিয়ে আইছে। কুশারের রস আছে, কুশার মিষ্টিও আছে, বুঝা যাচ্ছে। রবিউলের মতো অনেকে এখন আখ চাষে ঝুঁকছেন। অনুকূল আবহাওয়া, রোগবালাই কম থাকায় এবং উন্নত জাতের কারণে উৎপাদন ব্যয় কমেছে। অন্যদিকে চাহিদা বেশি থাকায় আখ বিক্রিতে মিলছে ভালো দাম। এক ধরনের শখ করে এই প্রজেক্টটা করছি। আমাদের এই এলাকায় মানে নওগাঁ অঞ্চলে খুব কম এই আবাদ হয়েছে। আমাদের এলাকাতে আগেও কুশারের আবাদ হয়েছে, এই আখ চাষ হতো, কিন্তু আমি চারাগুলো নিয়ে আসছি খেতলাল থেকে। নিয়ে এসে দেখলাম বেশ ভালো। গত বছরের তুলনায় এবছর প্রায় 15 হেক্টর বেশি জমিতে আখ চাষ হয়েছে। এছাড়াও কৃষকেরা লাভবান হতে সাথী ফসল হিসেবে শাকসবজি চাষাবাদে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নওগাঁ জেলায় কৃষকদেরকে আমরা সাধারণত শুধুমাত্র আখ করতে সবসময় নিষেধ করি, যে আখের সাথে যেন সাথী ফসল হিসেবে ফসল করতে পারে, তাতে তার পাতের খরচ উঠে আসে এবং পরবর্তীতে যে আখ বিক্রি করে তার এটা লাভ হিসেবে থেকে যায়। জেলায় এবছর 215 হেক্টর জমিতে স্থায়ী ও উন্নত জাতের আখ চাষ হয়েছে, যা থেকে উৎপাদিত আখের বাজার মূল্য প্রায় 15 কোটি টাকারও বেশি। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।